অবুঝ পাড়ার বাড়ি। লেখিকা হুমায়রা। পর্ব ৫। শ্বশুরবাড়িতে অহনার থাকার ৫-৭ দিন হয়ে গেল। এই কয়েকদিনে বদলায়নি কিছুই, বরং সাদিক চলে যাওয়াতে ফরিদা আরও ঝাড়া হাত পা হয়ে গেছে। বাড়ির সব কাজের ভার অহনার কাঁধে তুলে নিশ্চিন্তে ঘুরে ফিরে বেড়াচ্ছে। অহনা কাজের ফাঁকে যখন খেতে বসে তখন ভাগে পড়ে বাসি রুটি কিংবা বাসি ভাতের সাথে মাছ ছাড়া মাছের সামান্য তরকারি অথবা ২ দিনের পুরনো ভাজি। সেটাই খেয়ে ফেলে খিদের তাড়নায়। ওর আনন্দ তো হয় নিজের ঘরে ফিরে, যখন তার ঘর প্রাকৃতিক আলোতে সেজে ওঠে। দুপুরে ঘর আলো করে বসে বসে আকাশ দেখে সে, আর নয়তো সন্ধ্যার পর অন্ধকার আকাশে তারা ওঠা দেখে আর চমৎকৃত হয়। তারাগুলো কি সুন্দর জ্বলজ্বল করে, দেখতে কি যে ভাল লাগে। কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখতে গেলে অন্য কিছু দেখায়। তার ঘরে লাইটের ব্যবস্থা হয়নি ফ্যানের ব্যবস্থাও। সন্ধ্যা হলেই অন্ধকারে পুরো ঘর ডুবে যায়। আবার সূর্য মাথার উপর উঠলে অসহ্য গরমে টেকা দুষ্কর হয়ে উঠে। আবার জানালা খুললেই মশা এসে ভিড় করে। এতেও অহনা সুখ খুঁজে নিয়েছে, ভাগ্য তাকে এটা দিলে এটাই সই। সেদিন দুপুরের রান্নায় ব্যস্ত ছিল অহনা। ফরিদা বোধহয় ঘরে কারো সাথে ফোনে কথা বলছে। ওই মুহূর্তে কলিংবেল বেজে উঠল। অহনা কি করবে ভেবে না পেয়ে গুটি গুটি হেঁটে দরজা খুলে দিল। দরজার ওপাশে মাঝবয়সী একজন মহিলা দাঁড়িয়ে আছেন। অহনাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে বলল, তুমি সাদিকের বউ? অহনা ভয়ে ভয়ে মাথা উপর নিচ করে সায় জানাতেই সামনের মহিলাটি ওকে প্রায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। দরজা খোলার শব্দে ফরিদা প্রায় দৌড়ে এসেছে। মেয়েটার উপর চোটপাট করার সমূহ ইচ্ছা সামনে ননদকে দেখে ধূলিসাৎ হয়ে গেল। মুখে প্রসন্ন মুখে এগিয়ে এসে হাসি মুখে বলল, তুমি কখন আসলে সিদ্দিকা? সিদ্দিকা ভেতরে সোফায় বসতেই অহনা রান্নাঘরে ফিরে গেল। রান্নাঘর থেকে তাদের কথোপকথন স্পষ্ট কানে আসতে লাগল তার। না চাইতেও সব কথা শুনতে লাগল। সিদ্দিকা বেশ গম্ভীর গলায় বলল, এসব কি ভাবি? ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে বলে মেয়েটার এই অবস্থায় রাখবেন? বড় ভাই কল দিয়ে না বললে তো কিছুই জানতে পারতাম না। সাদিকও তো শুনলাম ভার্সিটি চলে গেছে। ফরিদা মন মরা হয়ে বলল, সাদিকের পছন্দে বিয়ে হয়নি। মেয়ের পরিবার জোর করে বিয়ে দিয়েছে। সাদিক তো ওকে পছন্দই করে না, ও তো মৌলিকে। বলেই থামল ফরিদা। অর্ধসমাপ্ত কথাটা সিদ্দিকা বুঝতে পারল। ফরিদা দীর্ঘশ্বাস ফেলে বলল, তালাকের কথা চিন্তা করছি। তালাক হয়ে গেলেই সাদিক আর মৌলির বিয়েটা দিয়ে দেব। এত ঝামেলা আর ভালো লাগে না। এখন এই মেয়ে এসেছে, 2 দিন পর আরেকটা আসবে। সিদ্দিকা গম্ভীর মুখে বলল, সাদিক এখন বিবাহিত, ভাবি মৌলি আমার মেয়ে হলেও সাদিক আমার পর না। নিজের মেয়ের জন্য অন্য কারো সংসার ভাঙার কল্পনা করাও মহাপাপ ভাবি। বিয়ে হয়েছে, পরিস্থিতি মেনে নেন। ফরিদা চুপচাপ শুনে উদাস হল। তার পরপরই চমকে উঠে বলল, এই ব্যাপারে আর কে জানে? শুধু আমি আর মা জানে। মা সাদিকের বউ নিয়ে বাড়ি যেতে বলেছে। ফরিদা হায় হায় করে উঠে বলল, বাড়ি? অসম্ভব। মেয়েটাকে তো সাদিক সহ্যই করতে পারে না। ওকে বাড়িতে নিয়ে গেলে তুলকালাম হয়ে যাবে। ওই দেখো, রান্নাঘরে কাজের বাহানায় আমাদের সব কথা শুনছে। কি শিয়ানা মেয়ে দেখেছ? যাও ঘরে যাও। বাবা মা ভদ্রতা শেখায়নি? অহনা কোনো একটা কাজে দরজার দিকে আসতেই ফরিদার নজরে পড়ে যায়। তক্ষুনি নিজের কথা রেখে গর্জে উঠল ওর উপর। অহনা ভয়ে চমকে উঠে রান্না ফেলে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। ওকে স্টোর রুমে যেতে দেখে সিদ্দিকা কপাল কুঁচকে বলল, ওটা তো স্টোর রুম। মেয়েটাকে ওখানে থাকতে দিয়েছেন? ফরিদা মুখ বেঁকিয়ে বলল, তো আর কোথায় থাকতে দেব? সাদিক তো ওর ছায়াও সহ্য করে না। আমার ঘরে তো ঢুকতেই দেব না আমি। আর গেস্টরুমে কত দামি দামি জিনিস আছে। যদি চুরি করে বিক্রি করে দেয়? এসব মেয়েদের তো হাত ভালো না। কোনো পরিবার থেকে এসেছে কে জানে। আমি তো শুনলাম ও সাদিকের বন্ধুর কাজিন। ওর বন্ধু যদি ভালো ফ্যামিলি থেকে আসে তাহলে ওরও ভালো ফ্যামিলি থেকেই আসার কথা। ওসব ভুয়া কথা। কার মনে কি আছে তা আমরা জানব কিভাবে? সিদ্দিকা দীর্ঘশ্বাস ফেল। সামনের মানুষটার মনে কোনো কথাই ঢুকছে না। তাই আর বুঝাতে চাইল না। উঠে দাঁড়াল, সরাসরি অহনাকে থাকতে দেওয়া ঘরে গেল। মেয়েটা উল্টাপাল্টা কিছু বলে দেয় নাকি সেই ভয়ে ফরিদাও পিছু নিল।
ঘরের জানালা খোলা থাকলেই মশা আসে জন্য দরজা বন্ধ না করে জানালা খোলে না অহনা। তবে আজকে দরজা বন্ধ করলেও জানালা খোলেনি। অন্ধকারে বসে থাকতে ভালো লাগছিল। সিদ্দিকা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ভ্রু কুঁচকে বলল, ঘরে তো অন্ধকার করে রেখেছ কেন? লাইট জ্বালাও। অহনা চমকে উঠলেও নিজেকে সামলাল। মিনমিন করে বলল, ঘরে লাইট নেই। সিদ্দিকা ঠান্ডা চোখে ভাবির দিকে তাকাতেই ফরিদা আমতা আমতা করে বলল, লাইটের লাইন নেই তো? কোথায় লাগাব? সিদ্দিকা তপ্ত শ্বাস ফেলে এগিয়ে অহনার হাত ধরে টেনে বলল, আমার সাথে এসো। অহনা মাথা নিচু করে চুপচাপ গেল। সিদ্দিকা ওকে সাদিকের ঘরে নিয়ে আসল। এর আগে এই ঘরে সে আসেনি। সিদ্দিকা অহনাকে খাটে বসিয়ে নিজেও পাশে বসল। এরপর নরম স্বরে বলল, তোমার নাম কি? মারিয়াম জান্নাত অহনা। অহনা ছোট করে উত্তর দিল। সিদ্দিকা মৃদু হেসে বলল, সুন্দর নাম। আমি সাদিকের ফুপু। সাদিক আমার কথা খুব মানে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেবে, বুঝেছ? অহনা মাথা হেলিয়ে সায় জানাতেই সিদ্দিকা আবার বলল, তোমার সব জিনিসপত্র এখানে নিয়ে এসো। এখন থেকে তুমি সাদিকের ঘরেই থাকবে। অহনা চমকে উঠল। ও এখন সাদিকের ঘরে আছে। ভয়ে শরীর কাটা দিয়ে উঠল। এই মুহূর্তে পালিয়ে যেতে মন চাইলেও পারল না। দুরু দুরু বুকে অল্প মাথা তুলে সামনের দিকে তাকাতেই সামনে চেয়ার টেবিল দেখতে পেল। চেয়ারে একটা তোয়ালে ছড়িয়ে রাখা। বোধহয় সাদিকেরই। মুহূর্তেই মন ভালো লাগায় ছেয়ে গেল। সিদ্দিকা ফরিদার অসন্তোষ মুখের দিকে তাকিয়ে বলল, কাল ওকে সাথে নিয়ে মার্কেটে গিয়ে জামাকাপড় কিনে দেব। তোমার ছেঁড়া শাড়ি ওর গায়ে মানাচ্ছে না ভাবি। ফরিদা কিছুই বলল না। সিদ্দিকা চলে যাওয়ার সময় ভেজা চোখে তার দিকে তাকিয়ে বলল, এত ভালো মানুষই দেখিও না সিদ্দিকা। মেয়ের কথাটা চিন্তা করো একবার। সিদ্দিকা মৃদু হেসে বলল, সবার উপর যে মায়া দেখাও তার এক অংশ মেয়েটার উপর দেখাও। বাকি আমার মেয়েকে আমি বুঝে নেব। 2-3 দিন পার হলেও সাদিক আর মাহাদির সম্পর্কের কোনো উন্নতি নেই। কিছুক্ষণ পরপর এটা ওটা নিয়ে সাদিক মাহাদিকে খোঁচাতেই থাকে। যেমন গতকালই অহনা রান্নাঘরে কাজ করছিল আর মাহাদি বারান্দায় রাখা টেবিলে বসে ড্রয়িং করে বাইরে সাইকেল চালাচ্ছিল। হুট করে সাদিক রান্নাঘরের দরজায় এসে বলল, তুমি জানো অহনা, আকাশ নীল হয় কেন? অহনা বিভ্রান্ত হয়ে বলল, কেন? সাদিক কাঁধ নাচিয়ে বলল, ওর ইচ্ছা। বলেই অহনাকে হতভম্ব করে হেলতে দুলতে চলে গেল। ওকে টেবিলের কাছে দেখেই মাহাদি সাইকেল ফেলে ছুটে এসে দেখে সাদিক ওর আর্টের দফারফা করে ফেলেছে। সানসেটের সুন্দর ছবি আঁকাচ্ছিল সে। সেখানকার পুরো আকাশে সবুজ রং দিয়ে দিয়েছে। মাহাদি ঠোঁট ফুলিয়ে ভেজা চোখে মায়ের কাছে অভিযোগ জানাল। অহনা দীর্ঘশ্বাস ফেলেছিল শুধু। ছেলের চোখ স্পষ্ট করে বলছিল, এ তুমি কেমন বাবা এনেছ আম্মু? বদলে আনো তাড়াতাড়ি। অহনা নিজের সিদ্ধান্তে বিভ্রান্ত। সাদিককে এনে ঠিক করেছে নাকি বুঝতে পারছে না। ওর এমন ব্যবহার তো কোনোদিনও দেখেনি। এ কি নতুন রূপ? কাজ আছে অহনার। বিকালের দিকে বড় ব্যাগ হাতে বেরোচ্ছিল। সাদিক বাদ সাধল। পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, কোথায় যাচ্ছ? অহনা ছোট করে বলল, আমার বাইরে একটু কাজ আছে। কখন আসবে? 2-1 ঘন্টা লাগতে পারে। সময় শুনে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বিস্মিত হয়ে বলল, ততক্ষণ কি আমি একা থাকব? অহনা আমতা আমতা করে বলল, মাহাদি আছে তো? সাদিক মুখ ঘুরিয়ে রাগ দেখিয়ে বলল, তোমার ছেলে আমার সাথে কথা বলে না। এবারে ছেলে সম্পর্কে বাবার অভিযোগ। অহনা হতাশ হয়ে ছেলের দিকে তাকাল। বাড়ির সামনের ছোট উঠানে নিজের খেলনা গাড়ি দিয়ে খেলছিল মাহাদি। অহনা ছেলের পাশে বসে বলল, আব্বু, এমন করছো কেন? তুমি তো সারাক্ষণ বাবা বাবা করতে। এখন বাবার সাথে কথা বলো না কেন? আমার মাহাদির তো গুড আর তার বাবাও গুড। মাহাদি সজোরে মাথা নেড়ে বলল, না, গুড মাহাদির গুড আম্মু, বাবা গুড না। সাদিক চোখ ছোট ছোট করে তাকাতেই অহনা ছেলেকে আড়াল করে বলল, ঠিক আছে, গুড মাহাদি বাবার সাথে গুড বাচ্চা হয়ে থাকুক। আম্মু কাজ শেষে তাড়াতাড়ি ফিরে আসবে। মাহাদি অনিচ্ছায় ঘাড় নাড়তেই অহনা সন্তোষজনক হেসে সাদিকের দিকে তাকাল। সাদিক কপাল কুঁচকে বিরক্তিকর স্বরে বলল,
আমি তোমার ছেলের সাথে এতক্ষণ বোর হব নাকি? বাইরে যাব আমি। তোমার ছেলেকে জিজ্ঞাসা করো আমার সাথে যাবে নাকি? অহনা মাহাদির দিকে ফিরতেই সে সজোরে মাথা নেড়ে বলল, না আম্মু, মাহাদি যাবে না। সাদিক গরম গলায় বলল, কে যাবে না? বলেই অহনাকে উপেক্ষা করে মাহাদিকে পাজাকোলা করে তুলে এদিক ওদিক ঘুরাতে ঘুরাতে হাঁটতে লাগল। মাহাদি প্রথমে ভয়ে চিৎকার দিলেও পরক্ষণেই মজা পেয়ে হাসতে লাগল। অহনা দীর্ঘশ্বাস ফেলে তালা দিয়ে পাশের বাড়িতে গেল। দরজা নক করতেই সেদিনের সেই মহিলা এসে দরজা খুল। অহনা তাকে দেখেই তাড়াহুড়ো করে বাড়ির চাবি দিয়ে বলল, মৌসুমি ভাবি, উনি মাহাদিকে নিয়ে একটু বাইরে গেছেন। ফিরলে একটু চাবি দিও। মৌসুমি চাবি হাতে নিয়ে চিন্তিত গলায় বলল, তোর বর এখন কেমন রে? আগের মতোই আছে নাকি বদলেছে? অহনা মলিন হেসে বলল, ওনাকে তো আমার জন্য আনিনি। বদলালেও বা কি? বেশি করে সময় কাটা। পুরুষ মানুষ তো সুখ পেলেই কাছে থাকবে। ওনার সুখ ফেলে এখানে এসেছে ভাবি। বিয়ের আসর থেকে টেনে তুলে এনেছি, এখন শুধু যাওয়ার দিন গুনছে। মৌসুমি বিরক্ত হয়ে বলল, তুই এত শক্ত কেন? বাচ্চা হওয়ার পর দাদি কতবার বরের কাছে যেতে বলল, গেলিই না। এখন ফিরেছে আর তুই গুরুত্বই দিচ্ছিস না। দাদি বেঁচে থাকলে এক ঘরে বন্ধ করে রাখত তোদের। অহনা কথা ঘুরিয়ে বলল, হোটেলের লোকেরা আসতে পারে, ওদের থেকে জিনিসগুলো নিয়ে তোমার কাছে রেখো, আমি এসে নেব। মৌসুমি বুঝে আরও বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমার কথা তো শুনবি না, সবসময় নিজের মনমনানি করবি। বলেই বাড়ির ভেতর চলে গেল। অহনা দীর্ঘশ্বাস ফেল। এ জীবন ওর সাথে বারে বারে খেলে, এবারেও খেলছে। দেখা যাক এই খেলা ওকে কতদূর নিয়ে যায়। সাদিক মাহাদির হাত ধরে আশেপাশে হাঁটতে লাগল। কিছু দূর হাঁটার পর ডাবওয়ালাকে দেখা গেল। ডাবওয়ালা বোধহয় মাহাদির অতি পরিচিত। তাকে দেখেই আদুরে গলায় বলল, মাহাদি দাদু, ডাব খাবা? মাহাদিও এক গাল হেসে ঘাড় কাত করে বলল, খাবো দাদু। সাদিক মাহাদির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, দাদু বলছ কেন? তোমার দাদু অন্য কেউ? নানু বলো এনাকে। ডাবওয়ালা ডাব কাটা রেখে সন্দেহী গলায় বলল, আপনি কেডা? সাদিক থতমত খেয়ে গেল। আসলে কি উত্তর দেবে ভেবে না পেয়ে আস্তে করে বলল, আমি ওর মায়ের হাজব্যান্ড। ডাবওয়ালা কপাল যথাসম্ভব কুঁচকে বিরক্তি গলায় বলল, মানে ওর আব্বা? সাদিক হালকা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ সেটাই। এবারে বিরক্তির সাথে সাথে তার গলা দিয়ে রাগ ঝরে পড়ল। তেতে উঠে বলল, ওহ, তো এত বছর যাওয়ার পর বুছাওয়ালের কথা মনে পড়ছে? আমি মাসে 2 বার করে বাড়িতে যাই। নাতিপুতিরা দাদু দাদু কইয়া কোলে ঝাঁপায় আসে। আর এত সুন্দর বাচ্চাটার কথা একবারও মনে পড়ল না। ছ্যাঃ, এই নাও দাদু। টাকা লাগবে না। ফিরি দিলাম। তোমার বাপের টাকা আমি নিমু না। মাহাদি ডাবের পানির গ্লাস হাতে নিয়ে পানি খেতে শুরু করল। সাদিক রেগে বলল, নানু বলে ডাকুন। ওর দাদু আছে। ডাবওয়ালা ওকে পাত্তাই দিল না। মাহাদি বাবার হাত ধরে তাদের কথা শুনছিল আর ডাবের পানি খাচ্ছিল। কথা শেষ হতেই একটা ডাবের দিকে আঙুল তুলে বলল, দাদু, এটা আমি নেই? আর্ট করব। ডাবওয়ালা পান খাওয়া দাঁত বের করে হেসে বলল, তুমি নিতে পারবা না দাদু, অনেক ভারী। আমি তোমার বাড়িতে দিয়ে আসবনে। একটা না, অনেকগুলা দেবনে। মাহাদি খুশি হলেও সাদিকের রাগ হল। কেউ তার কথা পাত্তাই দিচ্ছে না। পকেট থেকে 100 টাকার নোট বের করে ভ্যানের উপর শব্দ করে রেখে বলল, ওর বাবার ডাব খাওয়ানোর ক্ষমতা আছে। ফ্রিতে খাওয়াতে হবে না। তারপর আর সেখানে দাঁড়াল না। মাহাদির হাত এক প্রকার টেনে অন্যদিকে হাঁটতে হাঁটতে বলল, তোমাকে আর এখানে আনব না। কিসব মানুষের মধ্যে যে বড় হচ্ছ। সাদিক বড় বড় পা ফেলে হাঁটছিল। ওর হাঁটার সাথে তাল মেলাতে মাহাদিকে দৌড়াতে হচ্ছিল। খানিকটা পথ যাওয়ার পর হাঁপাতে হাঁপাতে বলল, আমি হাঁটতে পারছি না, ব্যথা করছে। সাদিক দাঁড়িয়ে পড়ল। কপাল কুঁচকে মাহাদির অবস্থা দেখে কোলে তুলে নিয়ে বিরক্তিকর স্বরে বলল, কোলে কোলে মানুষ হয়েছ, পা তো ব্যথা করবেই। সাদিক কোলে তুলতেই মাহাদি ওর গলা জড়িয়ে ধরল। প্রশান্তি বয়ে গেল সাদিকের হৃদয় জুড়ে। তারপর খেয়াল করল মাহাদির জোরে জোরে শ্বাস ফেলা কমছে না।
সাদিক বিচলিত হয়ে মাহাদির পিঠ খসে মৃদু গলায় বলল, কি হয়েছে? পানি খাবে? মাহাদি মাথা নেড়ে না বুঝিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সাদিকও শক্ত হাতে আগলে রাখল। মাহাদি মিনিট খানেকের মধ্যে ঠিক হয়ে যেতেই সাদিক আবার হাঁটা শুরু করে বলল, এত পাতলা কেন তুমি? বাতাসের থেকেও হালকা। মাহাদি কিছু বলল না। ওভাবেই বাবার সাথে লেপ্টে থাকল। সাদিক হাঁটতে হাঁটতে মাঠে কাছে চলে আসল। অসমাপ্ত এক বিল্ডিংয়ের সামনে অনেকটা জায়গা ফাঁকা। বাচ্চারা সেটাকেই খেলার মাঠ বানিয়ে ফেলেছে। সেখানেই অনেকগুলো বাচ্চা ফুটবল খেলছে। সাদিক দেখেছিল মাহাদি প্রায় সময় ফুটবল পায়ে নিয়ে হাঁটে। তাই দাঁড়িয়ে পড়ে বলল, চলো ফুটবল খেলি। মাহাদি মাথা নেড়ে বলল, আমি দৌড়াতে পারি না। কষ্ট হয়। দৌড়াতে হবে না, তুমি আমার কাছেই থাকো। বলেই ওকে কাঁধে তুলে নিল। কাঁধের দুই পাশে পা দিয়ে বসে বাবার গলা জড়িয়ে ধরল মাহাদি। নিজেকে পাখির মতো লাগতে লাগল তার। মনে হলো এখন উড়তে পারবে। কিছুক্ষণের মধ্যে উড়তেও লাগল। সাদিক ওকে কাঁধে তুলে ওর হাত নিজের হাতে নিয়ে শক্ত করে ধরে বাচ্চাদের সাথে দৌড়ে দৌড়ে ফুটবল খেলতে লাগল। মাহাদি মহা আনন্দে খিলখিল করে হাসতে লাগল। চলবে। গল্পটার অতীত আর বর্তমান একসাথে দেওয়া। উপরের অংশে অতীত আর নিচের অংশে বর্তমান চলে। অতীত হল তাদের বিয়ের পর থেকে চলছে। আর বর্তমান হল অহনা সাদিককে আনতে যাওয়া থেকে চলছে। কনফিউজড হবেন না। দুইটা অংশই আলাদাভাবে বিভক্ত করা আছে। আর এই ধারাবাহিকতা চেঞ্জ হবে না, কারণ গল্পটা আমি এভাবেই সাজিয়েছি। গল্পটা সাজানোর ক্ষেত্রে আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে। এটা আমি বলবো না, দেখি আপনারা ধরতে পারেন কিনা। আর গল্পটা কেমন লাগছে অবশ্যই বলবেন। হ্যাপি রিডিং।